তাহলে আমরা এখন শুরু করছি বেসিক ইলেকট্রনিক্সের লেসন 9। তো দেখো, এই লেসন 9টা কমপ্লিট করতে গেলে আসলে যে যে টপিকসগুলো আমার জানা প্রয়োজন আমরা সেই সেই টপিকসগুলো আগে লিখে নিয়েছি। প্রথমে আমাদের জানতে হবে অ্যাম্পলিফায়ারটা কি, তারপরে অ্যাম্পলিফায়ারের গেইনটা কি, অ্যাম্পলিফায়ার কত প্রকার, ক্লাস এ অ্যাম্পলিফায়ার কি, ক্লাস বি অ্যাম্পলিফায়ার কি, এবং ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে অ্যাম্পলিফায়ারের অপারেশন আর কারেন্ট গেইন আর ভোল্টেজ গেইন, এই টপিকসগুলো যদি আমি পরপর পড়তে পারি তাহলে আশা করা যায় বা বুঝতে পারি এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। এখানে যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক যাই আসুক না কেন সব অ্যান্সার করতে পারা যাবে। তো যাই হোক, শুরু করি প্রথম থেকে। তাইলে এখন আসো, তাইলে প্রথমে আসো অ্যাম্পলিফায়ার কি। এই জিনিসটা আমরা সকলেই জানি যে যে পদ্ধতিতে দুর্বল সিগন্যালকে শক্তিশালী সিগন্যালে পরিবর্তন করা হয় তাকে অ্যাম্পলিফায়ার বলে, তাকে অ্যাম্পলিফিকেশন বলে। আর যে ডিভাইসের মাধ্যমে অ্যাম্পলিফিকেশন করা হয় তাকে অ্যাম্পলিফায়ার বলা হয়। তার মানে আমরা যে পদ্ধতিতে দুর্বল সিগন্যালকে শক্তিশালী সিগন্যালে পরিবর্তন করা হয়, তাকে অ্যাম্পলিফায়ার বলে। আচ্ছা, এখন আসো, আর এই অ্যাম্পলিফিকেশন বলে। আর এই অ্যাম্পলিফিকেশন কার্য যে যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা হয় তাকেই বলা হয় অ্যাম্পলিফায়ার। অর্থাৎ যে জিনিসটা অ্যাম্পলিফিকেশন করে, এই যে যন্ত্র, এইটাই হচ্ছে অ্যাম্পলিফায়ার। বুঝতে অসুবিধা আছে কারো? অ্যাম্পলিফায়ার কাকে বলে সকলে কি বুঝতে পেরেছো? আচ্ছা, গুড। এখন আসো অ্যাম্পলিফায়ারের গেইনটা আসলে কি। দেখো, বলছি কোন অ্যাম্পলিফায়ার ইনপুটের তুলনায় আউটপুট ভোল্টেজ, পাওয়ার বা কারেন্ট যাই হোক না কেন বৃদ্ধি পাওয়াকেই বলা হয় অ্যাম্পলিফায়ারের গেইন। অর্থাৎ আমরা দেখাচ্ছে ইনপুটে কথা কারেন্ট দিচ্ছি 1 অ্যাম্পিয়ার, কথা আমরা আউটপুটে পাচ্ছি 5 অ্যাম্পিয়ার। তাহলে এই যে কারেন্টের বৃদ্ধি হইল, এটাই হচ্ছে কি অ্যাম্পলিফায়ারের গেইন। তাহলে অ্যাম্পলিফায়ারের গেইন কি বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা। এখন আসো অ্যাম্পলিফায়ারের প্রকারভেদ। তো এই অ্যাম্পলিফায়ারের অনেক প্রকার আছে, এটা বিভিন্ন কাজের উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকম হয়। যেরকম দেখো এখানে বলছে ফ্রিকুয়েন্সি হিসেবে, বায়াসিং হিসেবে, ব্যবহার হিসেবে, কাপলিং হিসেবে, ইনপুট, আউটপুট, লোড রেজিস্ট্যান্স বিভিন্নভাবে ভাগ করা হয়। তো এগুলার একটু নাম তোমরা একটু পড়ে নিবা। তবে আমরা সাধারণত বায়াসিং করি, অর্থাৎ বাইরে থেকে সোর্স প্রদান করি। এই টাইপের যে অ্যাম্পলিফায়ার আছে সেই অ্যাম্পলিফায়ারের যে বিষয়াদিগুলো আছে সেইগুলো আমরা একটু পড়বো। তার ভিতরে পড়ে কি ক্লাস এ অ্যাম্পলিফায়ার, ক্লাস বি অ্যাম্পলিফায়ার। তাইলে আমরা এখন ক্লাস এ অ্যাম্পলিফায়ারটা কি আর ক্লাস বি অ্যাম্পলিফায়ারটা কি এই জিনিসটা দেখার চেষ্টা করব। এবং এগুলো দেখাচ্ছি কারণ এগুলো পরীক্ষায় আসে, যার কারণে এগুলো দেখানো হচ্ছে। তাহলে আমাদের এই 3-4টা জিনিস গেল। এখন আমরা ক্লাস এ অ্যাম্পলিফায়ার দেখবো আর ক্লাস বি অ্যাম্পলিফায়ার দেখবো। তাহলে আসো ক্লাস এ অ্যাম্পলিফায়ারটা কি আসলে আমরা সেইটা দেখার চেষ্টা করি। দেখো বলছে যে সব পাওয়ার অ্যাম্পলিফায়ারে ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেলে সর্বদাই কালেক্টর কারেন্ট পাওয়া যায়, তাদেরকে ক্লাস এ অ্যাম্পলিফায়ার বলে। আমরা একটু সংজ্ঞাটা একটু লিখে নিই, তারপরে আমি বুঝাচ্ছি, ছবি এঁকে বুঝাচ্ছি। আগে সংজ্ঞাটা একটু লিখে নিই। বলছে যেসব পাওয়ার অ্যাম্পলিফায়ারে
অ্যাম্পলিফায়ারে তোমার কি ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেলে ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেলে সর্বদাই আউটপুট কারেন্ট পাওয়া যায়। আউটপুট কারেন্ট সর্বদাই কালেক্টর কারেন্ট, আউটপুট কারেন্ট বা কালেক্টর, এটাকে কালেক্টরও বলা হয়। কালেক্টর কারেন্ট পাওয়া যায় তাকে ক্লাস এ অ্যাম্পলিফায়ার বলে। আচ্ছা, আর লেখার দরকার নেই। দেখো তাহলে জিনিসটা আমরা একটু ছবির মাধ্যমে বুঝি। বলছে যেসব পাওয়ার অ্যাম্পলিফায়ারে ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেলে সর্বদাই আউটপুট কারেন্ট পাওয়া যায়, অর্থাৎ আমরা যে পরিমাণ ইনপুট করছি এটার পূর্ণ সাইকেল একটা কারেন্ট আসলে কিভাবে প্রবাহিত হয় এই জিনিসটা আগে তোমাদের জানতে হবে। দেখো আমরা যদি পূর্ণ সাইকেল বলতে বুঝি পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, এটাকে বলা হয় পূর্ণ সাইকেল। অর্থাৎ পজিটিভ 180 ডিগ্রি রান করবে, নেগেটিভ 180 ডিগ্রি রান করবে। তাহলে দেখো আমরা যদি একটা লোড লাইন অঙ্কন করি, একটা লোড লাইন, তো এই লোড লাইনে আমি ইনপুট একটা সিগন্যাল দিই। তাইলে আমি যদি ইনপুট একটা পূর্ণ সাইকেলের সিগন্যাল দিতে চাই তাহলে বিষয়টা এরকম হবে না? এটাই কি সেই পূর্ণ সাইকেল না? এইটুকু কি বোঝা গেল? এই যে ফিগারে গেছে এটা কি বোঝা গেল? হ্যাঁ, এটা হচ্ছে সেই ইনপুট সিগন্যাল। এই ইনপুট সিগন্যালটা আসলে কি? আমরা ওই যে একটা প্লাগ ঢুকাই দিচ্ছি, তাই না? যেখানে উচ্চ সোর্স ছিল সেখান থেকে সিগন্যাল পাচ্ছে। ওকে, আচ্ছা এখন আসো আমরা তাহলে এইখানে কি করতে হয়, এই যে এইটা যোগ করে এই যোগ করলাম, এই লোড লাইনটা কিন্তু আমরা বিগত ক্লাসে বুঝিয়েছিলাম, যার কারণে বলেছি প্রতিটা ক্লাসই গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা এটা জানি আইসি আর এটা ভিসিই, তাই তো? ভিসিই আর এটা হচ্ছে আইসি। আইসি মানে কি কালেক্টর যে কারেন্ট আছে, আর ভিসিই মানে কি যে কালেক্টর ইমিটার ভোল্টেজ। সিতে হচ্ছে কালেক্টর, সিতে কালেক্টর। এখন যদি বলো যে কালেক্টর কি, তাইলে আবার আমি বলতে পারবো না। পারবো, কারণ কি কালেক্টর জিনিসটা আমরা বিগত 3টা অধ্যায়তে আলোচনা করে আসছি না। বেস কি, কালেক্টর কি, ইমিটার কি, এই 3টা জিনিসকে আমরা চিনি সবাই। হ্যাঁ হ্যাঁ, যদি এই 3টা জিনিস না আসে না তাহলে এসব তারা লাগবে। আগে বেজ, ইমিটার, কালেক্টর এসব জিনিস চিনতে হবে, তাইলে আমরা এই জিনিসগুলো সহজে বুঝতে পারবো। তাহলে দেখো আমাদের এখন যে কাজ করতে হবে, আমরা এই জায়গায় কি পাচ্ছি, কারেন্ট পাচ্ছি। সেটা কি আউটপুট কারেন্ট। এই পূর্ণ সাইকেলে আউটপুট কারেন্ট পাচ্ছি। এটা কি আউটপুট কারেন্ট, আর এখানে কি পূর্ণ সাইকেলে ইনপুট কারেন্ট ভোল্টেজ পাচ্ছি। এটা কি ভোল্টেজ, সরি আউটপুট ভোল্টেজ। দেখো মানে বিষয় হচ্ছে আমরা এখান থেকে যখন ইনপুট দিচ্ছি তখন 3টা লাইনই কার উপরে পড়তেছে বলতো? এই লোড লাইনের উপরে পড়তেছে না? লোড লাইন, এই লাইনটাকে যে লোড লাইন বলে এই জিনিসটা আমরা কতদিন বুঝাইছিলাম? হ্যাঁ, গত ক্লাসে লোড লাইন জিনিসটা কি সেটা তো বুঝাইছিলাম। তাই যখন আমার বলছে যেসব পাওয়ার অ্যাম্পলিফায়ারে ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেল সর্বদাই আউটপুট কারেন্ট পাওয়া যায়, আউটপুট বা কালেক্টর কারেন্ট পাওয়া যায় পূর্ণ সাইকেলে। এই যে পূর্ণ সাইকেল, এই যে পূর্ণ সাইকেল আউটপুট কারেন্ট পাচ্ছি, তাহলে এটাই হবে কি ক্লাস এ অ্যাম্পলিফায়ার। বুঝতে কারো অসুবিধা আছে? হ্যাঁ, পরীক্ষায় যদি আসে যে ক্লাস এ অ্যাম্পলিফায়ার কাকে বলে, এর চিত্র অঙ্কন করো, পারা যাবে না? হ্যাঁ, আচ্ছা এখন আসো তাহলে পরের অংশে যাই। তারপরে বলছে ক্লাস বি অ্যাম্পলিফায়ার কি বলছে, যেসব অ্যাম্পলিফায়ারে কালেক্টর কারেন্ট কেবলমাত্র
ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের জন্য প্রবাহিত হয়, ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ। আচ্ছা, তার মানে বিষয়টা আমি একটু মুছে আবার লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে, তাই না? দেখো, ক্লাস বি অ্যাম্পলিফায়ার বলছে যেসব পাওয়ার অ্যাম্পলিফায়ারে কালেক্টর কারেন্ট কেবলমাত্র, যেসব পাওয়ার অ্যাম্পলিফায়ারে কালেক্টর কারেন্ট কেবলমাত্র ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ, কালেক্টর কারেন্ট আমি একটু লিখে তারপরে বুঝাই দিচ্ছি তোমাদের। কালেক্টর কারেন্ট তোমার কি কেবলমাত্র ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ, কেবলমাত্র ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ, পজিটিভ হাফ সাইকেলের জন্য প্রবাহিত হয়, হাফ সাইকেলে জন্য প্রবাহিত হয়, প্রবাহিত হয়, তাকে ক্লাস বি অ্যাম্পলিফায়ার বলে, ক্লাস বি অ্যাম্পলিফায়ার বলে। বোঝা গেল? দেখো তাহলে ছবিটা আঁকায়, একটু ছবিটা আঁকায় বোঝাই আমরা। দেখো কি বলছে তোমার, আমরা আগে লোড লাইনটা এঁকে নিই। এই হচ্ছে আমার লোড লাইন, এই বরাবর কি কারেন্ট যাবে আর এই বরাবর ভোল্টেজ যাবে, মানে আমরা আনুভূমিক লাইনকে ভোল্টেজ এবং উলম্ব লাইনকে কারেন্ট দ্বারা বিবেচনা করছি। তাইলে দেখো কি বলছে, যেসব পাওয়ার অ্যাম্পলিফায়ারে কালেক্টর কারেন্ট কেবলমাত্র ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ, কালেক্টর কারেন্ট কোথায় পাবো? ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ। তাইলে আমাদের এই জায়গায় একটা গেল, এই একটা গেল, এই একটা গেল। তাইলে আমরা যদি এইটাকে যুক্ত করি, এই এই আর এই, অর্থাৎ ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ, এই আমরা কোথায় পাচ্ছি? ইনপুট, এখানে প্রয়োগ হচ্ছে কিন্তু ফুল, এই কিন্তু আমরা পাচ্ছি কোথায়? পজিটিভ হাফে পাচ্ছি না। হ্যাঁ, যে যেসব অ্যাম্পলিফায়ারে কালেক্টর কারেন্ট, কালেক্টর কারেন্ট এটা কি? সে কালেক্টর কারেন্ট মানে ওয়াই অক্ষকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? কালেক্টর কারেন্ট দ্বারা, তাই তো? বলছে কালেক্টর কারেন্ট কেবলমাত্র ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ, ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ। এই যে ইনপুট সিগন্যাল, এটা কি সেই ইনপুট সিগন্যাল? তাই না? এর পজিটিভ হাফ কোনটা? এই যে এই অংশ কি পজিটিভ হাফ, বলছে ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের জন্য প্রবাহিত হবে, তখন আমরা তাকে বলবো ক্লাস বি অ্যাম্পলিফায়ার। কারো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্লাসে ক্লাস বি আরো বেশ কিছু অ্যাম্পলিফায়ার আছে ক্লাসের উপরে ডিপেন্ড করে, তো সেগুলো না করলেও চলবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমরা সেগুলো বুঝাই দিলাম। তাহলে আমরা এখন চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে, যেটা রচনামূলকের জন্য গুরুত্বপূর্ণ, সেটা দেখার চেষ্টা করি। দেখো, সিই অ্যাম্পলিফায়ারের অপারেশন। সিই মানে কি বলতে পারবা? সিই মানে কি কেউ বলতে পারবা? হ্যাঁ, কালেক্টর ইমিটার, তাই তো? এখন আমরা ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে, সরি ভোল্টেজ ডিভাইডার বায়াস মুক্ত সিই অ্যাম্পলিফায়ার সার্কিটের অপারেশন পড়বো আর কি। তো দেখো আমি আগে একটু সার্কিটটাই এঁকে নিই, তারপরে আমি তোমাদের বোঝাচ্ছি। আমরা প্রথমে এখান থেকে একটা ক্যাপাসিটার ইন করলাম, সি ইন, তারপরে এর আড়াআড়িতে এখানে একটা রেজিস্টার দিলাম, দেওয়ার পরে এখান থেকে ভিসিসি, এখানে একটা ইনপুট ভিসিসি, ভি রচনামূলক, আমি সার্কিটটা একটু এঁকে তোমাদের বুঝাচ্ছি। এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম আরসি,
এর আড়াআড়িতে একটা সিসি কয়েল লাগালাম, সিসি সিসি। তারপরে কি এইটা সোজা এখান থেকে বেজ হয়ে যাবে, এখান থেকে বেজে গিয়ে এই পাশে এসে এই পাশে চলে আসবে। এরপরে এইখানে একটা রেজিস্টার থাকবে, এই সিসি থেকে আমরা আউটপুট নেব, আউটপুট। এরপরে ইমিটার ক্যাপাসিটার, এরপরে হচ্ছে কি এটা হচ্ছে R1, এটা RC দেওয়া আছে, আর এখান থেকে বেজে চলে যাবে, বেজ IB ইকুয়াল টু IB প্লাস IB। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে একটা ইনপুট সিগন্যাল দেব, ইনপুট সিগন্যাল, এখান থেকে ইনপুট INPUT, ইনপুট সিগন্যাল, ইনপুট সিগন্যাল। এই যে এটা হচ্ছে R2, আচ্ছা, আর এটা হচ্ছে RE। এখন আসো আমরা একটু জিনিসটা তোমাদের প্রথমে বোঝানোর চেষ্টা করি। দেখো আমরা প্রথমে যে কাজ করেছি, ইনপুট সিগন্যাল নিয়েছি, নিয়ে তার সাথে সমান্তরালে একটা ক্যাপাসিটার মানে ইনপুট ক্যাপাসিটার যুক্ত করেছি। এখন এই ইনপুট ক্যাপাসিটার যুক্ত করার কারণটা কি, আমাদের জন্য সার্কিটে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। কারণ কি আমরা ওই যে মানে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে বায়াসিং। এই দেখো আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াস যুক্ত, ভোল্টেজ ডিভাইডার বায়াস যুক্ত, তার মানে আমরা ভোল্টেজটাকে ডিভাইড করে দিব, ভোল্টেজটাকে ডিভাইড করে দিব, দিয়ে বায়াস যুক্ত করব, ঠিক আছে। যার পরে আমরা দুইটা রেজিস্ট্যান্স, উপরে একটা রেজিস্টার লাগিয়েছি, নিচে একটা রেজিস্টার লাগিয়েছি, এবং এর মাঝখানে আছে কি বি। আচ্ছা, এবং এই বিএস দিয়েও তোমার যেটা যাচ্ছে, এই যে এটা হচ্ছে কালেক্টর, এটা কি কালেক্টর, তাই দেখো RC, তাহলে কালেক্টর দিয়ে ইন হচ্ছে আর এই ইমিটার দিয়ে আউট হচ্ছে, যার কারণে এটা কমন ইমিটার সিই। এই যে সিই তোমার আমরা আউটপুট পাচ্ছি কিসে, কালেক্টর এবং ইমিটারে, তাই না? আউটপুটটা কোথায় পাচ্ছি, কালেক্টর এবং ইমিটারে, এই যে কালেক্টর এবং ইমিটারে, তাই এটাকে সিই বলা হয়। আচ্ছা, তাহলে ফিগারটা কি সকলে বুঝতে পারলা যে ফিগারটা কি এঁকেছি? একটা আমাদের মূল উদ্দেশ্য কালেক্টর আর ইমিটারকে একসাথে সংযুক্ত করা। কালেক্টর এই প্রান্তে ধরেছি, এই প্রান্তে কালেক্টর ধরেছি, এই প্রান্তে ইমিটার ধরেছি। এই যে এটা হচ্ছে ইমিটার, এটা কালেক্টর, আর এটা হচ্ছে বেস। এই তিনটা প্রথমে যুক্ত করলাম, করার পরে এখানে কালেক্টরের একটা রেজিস্টার লাগাবো RC, ইমিটারের একটা রেজিস্টার লাগাবো RE, এবং এই বেজের সাথে দুইটা রেজিস্টার, প্রথমটাকে R1, দ্বিতীয়টাকে R2। এখন আমরা তিনটা ক্যাপাসিটার লাগাবো, যেখানে আউটপুট পাবো সেখানে একটা কালেক্টর ক্যাপাসিটার লাগাবো, যেখানে ইমিটার থাকবে সেখানে একটা ইমিটার ক্যাপাসিটার লাগাবো, যেখানে বেস থাকবে তার সাইডে একটা ইনপুট ক্যাপাসিটার লাগাবো। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, মানে টোটাল কম্পোনেন্ট কি, টোটাল কম্পোনেন্টই দেখো ক্যাপাসিটার, রেজিস্টার, বেস, ইমিটার, কালেক্টর, এই, তাছাড়া আর কিছুই না। ক্লিয়ার? এখন আসো আমরা এই জিনিসটার যে সার্কিটের যে অপারেশন, মানে সার্কিটটা অপারেশন কিভাবে করে, তাহলে আমরা প্রথমে এটা এনপিএন, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। কারণ কি বলতো, ওই যে ইমিটার দিয়ে দেখো আউটপুট যাচ্ছে, ইমিটার দিয়ে আউটপুট গেলে কি হয়, এনপিএন ট্রানজিস্টর হয় না? হ্যাঁ, তাই আমরা এটাকে বললাম কি এনপিএন ট্রানজিস্টর। এখন আসো এটা সার্কিটের অপারেশনটা বর্ণনা করি, যে সার্কিটের অপারেশনটা আসলে কি। আচ্ছা, শুরু করা যাক তাহলে। প্রথমে আমরা পরীক্ষায় যদি আসে যে ভোল্টেজ ডিভাইডার বায়াস যুক্ত কালেক্টর ইমিটার বা সিই সার্কিটের অপারেশন বর্ণনা করো, সেক্ষেত্রে আমরা এই প্রথমে ফিগারটা আঁকবো। ফিগারটা আঁকার পরে কি লিখবো দেখো, বলছে একটি সিঙ্গেল স্টেজ RC কাপলড কমন ইমিটার, তাই তো। তো আর তে কি রেজিস্টার, সি তে কি ক্যাপাসিটার, RC, আর তে রেজিস্টার, RESISTOR রেজিস্টার, আর সি তে কি ক্যাপাসিটার, CAPACITOR, তাই বলে RC, ঠিক আছে।
মানে এমন একটা সার্কিট আঁকতে হবে যেটা ট্রানজিস্টর হবে, যেটাই রেজিস্টর থাকবে, যেটাই ক্যাপাসিটর থাকবে। দেখো তো তিনটা জিনিসই আছে না, এই দেখো ক্যাপাসিটর ক্যাপাসিটর ক্যাপাসিটর, রেজিস্টর রেজিস্টর রেজিস্টর। তাহলে বোঝা গেল আরসি কেন বলা হয়েছে? বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, বুঝি নাই তোমার কথা। কাপলিং ক্যাপাসিটর, আচ্ছা আসতেছি ওইটা নিয়ে আস্তে আস্তে। বলছে একটি সিঙ্গেল স্টেজ মানে কি, আমরা যে আউটপুটটা নিব এটা সিঙ্গেলে নেব, সিঙ্গেল স্টেজে আউটপুটটা নেব। কাপলড কমন ইমিটার, আরসি কাপলড মানে আর এবং সি দুইটা যখন একসাথে যুক্ত থাকে তখন তাকে কাপল বলা হয়। কাপল মানে কি, এক জোড়া, তাই হচ্ছে আর এবং সি কাপল। ঠিক আছে, বুঝতে পারলা জাকির কাপলটা কি? আচ্ছা, কাপলড কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের সার্কিট দেখানো হয়েছে, এই দেখানো হয়েছে। এতে একটি এনপিএন ট্রানজিস্টর, এই যে আমি আগেই বলেছি এটা এনপিএন ট্রানজিস্টর। কারণ কি, এখানে আমাদের দেখো কালেক্টর দিয়ে এই পাশে ঢুকছে, বেস দিয়ে ঢুকছে এবং ইমিটার দিয়ে বের হয়েছে, যার কারণে এটা এনপিএন। এবং আমরা এটা যে এনপিএন হইলে এরকম হয়, এটা বায়াসিং রুলসে পড়েছি, কনফিগারেশনে পড়েছি, ট্রানজিস্টরের বৈশিষ্ট্যতে পড়েছি, সব জায়গায় কিন্তু পড়েছি যে একটা ট্রানজিস্টর যদি আমার ইমিটার দিয়ে আউটপুট পায় তাহলে এরকম টাইপের কাজ করবে। ঠিক আছে, এখন আসো বলছে এতে একটি এনপিএন ট্রানজিস্টর রয়েছে যার ইমিটারকে কমন রেখে বেজ ইমিটারে ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হয়। তার মানে আমরা এই যে বেজ ইমিটারে ইনপুট সিগন্যাল প্রয়োগ করেছি, এই যে সি ইন, এইটা এই ক্যাপাসিটরটা দেওয়া হয়েছে এর ভোল্টেজটাকে বৃদ্ধি করার জন্য, এখান থেকে সোজা এই জায়গায় প্রয়োগ করেছি বেজ। আর কোথায়? ইমিটারে। দেখো বলছে বেজ ইমিটারে ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হলো, তাহলে একটা এইদিকে গেছে, একটা এইদিকে গেছে। এবারে বলছে কালেক্টর ইমিটার হতে আউটপুট সিগন্যাল নেওয়া হয়। কালেক্টর ইমিটার, এই যে আউটপুট, এটা কি কালেক্টর আর এটা কি ইমিটার, তাই সে কালেক্টর ইমিটার থেকে আউটপুট নেওয়া হয়। তার মানে কি, চিত্রে একটা আরসি কাপল কমন ইমিটার দেখাইছি যেটা এনপিএন টাইপের ট্রানজিস্টর, এখানে কি বেজ কালেক্টরে সরি বেজ ইমিটারে ইনপুট সিগন্যাল, এই যে ইনপুট সিগন্যাল কোন জায়গায় গেছে, এই দেখো ইনপুট সিগন্যালের দুইটা, একটা বেজ আর একটা ইমিটারে প্রয়োগ করেছি এবং আউটপুট নিছি ইমিটার এবং কালেক্টর থেকে। একটু বুঝতে অসুবিধা আছে কারোর? মানে এটা হচ্ছে সার্কিটের বর্ণনা, বোঝা গেছে? আচ্ছা, এখন আসো বলছে সি ইন একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। ইলেকট্রোলাইটিক মানে কি হচ্ছে, ক্যাপাসিটর অনেক প্রকার আছে, আমরা যখন বেসিক ইলেকট্রিসিটিতে পড়েছিলাম যে ক্যাপাসিটর প্রকারভেদ। ক্যাপাসিটরটা কি, দুইটি সমান্তরাল পরিবাহী পাতকে যদি অপরিবাহী স্তর দ্বারা পৃথক করা হয়। এখানে ইলেকট্রোলাইট দেওয়া হয়, ELECTROLITE। ইলেকট্রোলাইট মানে কি, মনে করো সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। সোডিয়াম ক্লোরাইড মানে কি, এই সোডিয়াম ক্লোরাইড দেখেছো তোমরা? হ্যাঁ, আরে ও না হলে তো তোমরা ভাতই খাতে পারো না। সোডিয়াম ক্লোরাইড মানে লবণ, তো এর মাঝখানে সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে, তাহলে সেটাই হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, যার মাধ্যমে ট্রানজিস্টর বেজে ইনপুট প্রয়োগ করা হয় এবং রেজিস্টার R1 R2 এবং RE সার্কিট বায়াসিং ও স্টেবিলাইজেশন সম্পন্ন করে। আচ্ছা, বিষয় হচ্ছে এই R1 R2 আর RE এই তিনটা কি করে, সার্কিটের স্টেবিলাইজেশন ও বায়াসিং কার্যক্রমে অংশগ্রহণ করে। তারপরে বলছে, মানে মুদ্রা কথা আমি তোমাদের বলে দিই বাবু, অত পড়ে পারতেছি না, তোমরা একটু পড়ে পড়ে লিখে নিবা, মানে এর কাজটাকে আমি বলে দিচ্ছি। এখান থেকে ইনপুট দিচ্ছি, ইনপুট দিলে আমরা এই R2 আর RE ইমিটার আর এই বেস, এই দুইটা দিয়ে আমার সামনের দিকে কারেন্ট প্রবাহিত আছে। কারেন্ট প্রবাহিত হইলে আমাদের দেখো R1 যখন এইখান থেকে ভিসিসির দিকে যাচ্ছে, তখন এখানে অতিরিক্ত কারেন্ট প্রবাহের ফলে, অতিরিক্ত পরিমাণে কারেন্ট প্রবাহের ফলে অত্যধিক হারে ভোল্টেজ ড্রপ হচ্ছে, অত্যধিক হারে ভোল্টেজ ড্রপ হচ্ছে। যখন ভোল্টেজ ড্রপ হচ্ছে তখন আমরা কি পাচ্ছি, দেখো এখানে বলা আছে, বলছে যখন ইনপুট ক্যাপাসিটর সিইন এর মাধ্যমে ইনপুট সিগন্যাল পজিটিভ বেজ ইমিটার জাংশন হয়, তখন বেজ ইমিটার ফরওয়ার্ডে
ফরওয়ার্ড, এই যে এখান থেকে যখন আমরা প্রয়োগ করি তখন বেজ ইমিটারে ফরওয়ার্ড ব্যাস মানে কি এখান থেকে যখন ইনপুট দিচ্ছি তখন এই জায়গায় ফরওয়ার্ড বায়াসিং হচ্ছে, মানে কি বাইরে থেকে যখন শক্তি দিই তখন কি হয়, বায়াসিং হয়। এই যে বায়াসিং হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াসিং হচ্ছে। এরপরে বলছে তখন বেজ ইমিটারে এতে বেস কারেন্ট আইবি বৃদ্ধি পেতে থাকে, এই স্বাভাবিক বিষয়, ইনপুট দিলে বেস কারেন্ট আইবি বৃদ্ধি পেতে থাকবে। বলছে এতে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট আইসিও বৃদ্ধি পেতে থাকে। কালেক্টর কারেন্ট আইসি, এই জায়গায় আমরা যদি একটা কারেন্ট আইসি বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে কালেক্টর কারেন্ট। বলছে বৃদ্ধি পেতে থাকে আইসি বৃদ্ধির দরুন আরসি আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পায়। আচ্ছা দেখো, যখন আইসি বাড়বে মানে ভি ইকুয়াল টু আই আর, তাই তো, ভি ইকুয়াল টু আই আর, যখন ভোল্টেজ বাড়বে তখন কারেন্ট ড্রপ পাবে, যখন কারেন্ট বাড়বে তখন ভোল্টেজ ড্রপ পাবে। তাই এখানে যেহেতু কারেন্ট বৃদ্ধি পাচ্ছে তাই ভোল্টেজ ড্রপ হতে থাকবে। বলছে যখন বৃদ্ধি পায় তখন ভিসিই, তখন বলছে ভিসিই মানে কালেক্টর ইমিটার ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। আচ্ছা বলছে তখন কালেক্টর ইমিটার কারেন্টটা হবে এই যে ভিসিসি মানে এই জায়গায় ভিসিসি মাইনাস আইসিআরসি মানে এই রেজিস্টার দিয়ে যেটা আইসিআরসি, সেটাই আমরা মানে এইটার থেকে আমার এইটা বিয়োগ করলেই যে ভ্যালুটা পাবো সেইটাই হবে এই আউটপুটের ভোল্টেজ। এই হচ্ছে আমার মূল আলোচনা এই জায়গার, মানে মুদ্রা কথা আমি এক লাইনে যদি বলি এই জিনিসটা যে ইনপুট দিয়ে আমরা যখন দিচ্ছি তখন দিলে বিএজি মিটার ফরওয়ার্ড বায়াসিং করতেছে, এই জায়গায় কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাচ্ছে। যখন কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, যখন কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাচ্ছে তখন এখানে ভিসিসি তে ভোল্টেজ ড্রপ হচ্ছে। ভোল্টেজ ড্রপ হলে তাহলে টোটাল কত যেটুকু ভোল্টেজ ড্রপ হয়ে যার থেকে যাবে সেটাই আমরা কি কালেক্টর ইমিটারে আউটপুট হিসেবে পাবো। সেই কালেক্টর ইমিটারে আউটপুট হিসেবে কি পাবো, এইটা মাইনাস এইটা করলে আমরা ওইটা পাবো আউটপুট। এই হচ্ছে আমার মূল আলোচনা। তাহলে কি আর একটু পরে কি ক্লিয়ারলি করা যাবে? সার্কিটটা কি বুঝতে পেরেছো? আচ্ছা একটু বাসায় আর একটু দেখো, দেখলে আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে আরো। এরপরে আসো আরো দুইটা জিনিস আমরা বলেছিলাম, সেটা হচ্ছে কি কারেন্ট গেইন ও ভোল্টেজ গেইন। কারেন্ট গেইন, আচ্ছা কারেন্ট গেইন ও ভোল্টেজ গেইন। কারেন্ট গেইন আর ভোল্টেজ গেইন বলছে আউটপুট কালেক্টর কারেন্ট পরিবর্তনের মান মানে ডেল আইসি, আর কি আউটপুট ইমিটার কারেন্ট পরিবর্তনের মান ডেল আইই, মানে কি কালেক্টর কারেন্টের পরিবর্তনের মান আউটপুট আউটপুট এটাও আউটপুট সরি ইনপুট ইনপুট। বলছে আউটপুট কালেক্টর কারেন্ট পরিবর্তনের মান ও ইনপুট ইমিটার কারেন্ট পরিবর্তনের মানের অনুপাতকেই কারেন্ট গেইন বলে। আর ভোল্টেজ গেইন কি হবে, সেম একই জিনিস, কি যে আউটপুট ভোল্টেজ পরিবর্তনের মান ভাগ ইনপুট ভোল্টেজ পরিবর্তনের মান করলে আমরা কি পাবো, ভোল্টেজ গেইন। পরীক্ষায় যদি সংখ্যা আসে পারা যাবে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায়তে মূল আলোচ্য বিষয় ছিল এগুলো নিয়ে আমাদের এই অধ্যায়টা গঠিত হয়েছে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে লেসন 10-এ চলে যাব। লেসন 10 করলে আমাদের সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা